ঘরে লোকজন জড়ো হচ্ছে। আজকে নিশ্চিত কোনো অঘটন ঘটবে। প্রীতি হতভম্ব হয়ে ঘরে বসে আছে। তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। সুমনার মোবাইলও কেড়ে নিয়েই তাকে ঘরে আটকে রেখেছে প্রীতম। শাহবাজকে কল দেওয়া হয়েছিল প্রীতমের নতুন সিম দিয়ে, যদি প্রিয়ঞ্জনার বাড়ির নাম্বার দেখে ফোন না ধরে তাই। প্রাপ্তি পড়ার টেবিলের সামনে রাখা চেয়ারে বসে আচার খাচ্ছে। প্রীতির গা জ্বলে যাচ্ছে। আজকে এই অসভ্য মেয়েটার জন্যই সুমনা মার খেয়েছে। খাটে হেলান দিয়ে বসে তীক্ষ্ণ চোখে প্রাপ্তির পানে তাকিয়ে আছে প্রীতি। এই মেয়েকে কিছুক্ষণ ব্যত্রাঘাত করতে পারলে তার রাগ কমত। খুশি হয়েছিস না? আপার সংসার ভেঙে যাবে। তোর তো মজাই লাগছে। আপার সাথে কিসিরা তো শত্রুতা তোর, ফাজিল মেয়ে। রাগ দমন করতে না পেরে চিৎকার করে ওঠে প্রীতি। আস্তে কথা বল, বাইরে মানুষজন আছে। নাকি গলা শুনিয়ে মানুষকে আকর্ষণ করতে যাচ্ছিস? থাপড়ে আমি তোর দাঁত ফেলে দেব, অসভ্য। বাবা মা যা করতে চাইছে করতে দে। তার আপার ভালো চাই প্রীতি। প্রাপ্তি কথাগুলো বলল ঠান্ডা গলায়। তরতর করে রাগ বাড়ছে প্রীতির। ছোট বালিশটাও ছুঁড়ে মারল প্রাপ্তির দিকে। প্রাপ্তির আবার আচার খাওয়ায় মনোযোগ দিল। সে তার মায়ের একনিষ্ঠ ভক্ত। মা যেটাতে হ্যাঁ বলবে তার কাছে সেটাই একমাত্র সঠিক কথা। ভালো মন্দ বিবেচনা করার ইচ্ছে কিংবা চেষ্টা তার নেই। প্রীতি মাথা চেপে বসে রইল। তখনই চিৎকার চেঁচামেচি শোনা গেল বাইরে। শাহবাজ দাঁড়িয়ে আছে প্রিয়ঞ্জনাদের ড্রয়িং রুমে। তার হাতে প্রিয়ঞ্জনার হাত। ফ্ল্যাটের দরজা খুলে রাখাই ছিল। ঘরের ভেতরে অনেক মানুষজন বসে আছেন। জোহরা বেগমকে সোফায় বসে থাকতে দেখে দুজনেই বেশ অবাক হয়েছে। প্রিয়ঞ্জনা সারা রাস্তা কান্না করছে, যার ফলে তার চোখ মুখ ভীষণ রকমের লাল বর্ণ। শাহবাজের চেহারাও মলিন। জোহরা এক লাফে বসা থেকে উঠে এসে প্রিয়ঞ্জনার হাত শাহবাজের হাত দেখে ছাড়িয়ে নিলেন। তিনি যে অত্যাধিক রেগে রয়েছেন তাই স্পষ্ট তার মুখোবয়বে। মুখে তিনি একটি কথাও বলছেন না। শাহবাজ বিস্মিত হতভম্ব। তাদেরকে তাহলে মিথ্যা বলে আনা হয়েছে। জোহরা প্রিয়ঞ্জনার হাত মুচড়ে ধরে আছেন। শাহবাজ অর্ধাঙ্গিনীর চোখে মুখে ব্যথা দেখতে পাচ্ছে। সে প্রতিবাদ করতে নিলেই প্রীতম আর তার বন্ধু সজীব শাহবাজকে থামায়। অনেক হয়েছে আপনার নাটক। আমার বোনের ভালোটা আমাকে বুঝতে দেন। ও আমার স্ত্রী। তোমার চাইতে অধিকার আমার কয়েক গুণ বেশি। জোহরা চিৎকার করে উঠলেন। চুপ করো, কাপুরুষ কোথাকার। আমার মেয়েরে সুখে রাখার মুরত তোমার নাই। মা। প্রিয়ঞ্জনা প্রতিবাদ করতে নিলে তার গালে একটা চর বসিয়ে দেন জোহরা। আমার স্ত্রীর গায়ে আপনি এভাবে বারবার হাত তুলতে পারেন না মা। আমি সব সমস্যায় পড়ে আমার স্ত্রীকে এখানে রেখেছি। এর মানে এই নয় যে আপনারা যা নয় তাই করবেন। তোমার তো পুরুষত্বেই সমস্যা, তুমি আবার বড় বড় কথা বলছো। প্রবীর ধমকালেন জোহরাকে। থামো জোহরা, লোকজন আছে, থাকুক সবাই শুনুক। মেয়ের বিয়ে দিয়েছি 4 বছর, এখনও বাচ্চা কাচ্চা আসেনি ঘরে। আমার মেয়ের সব পরীক্ষা আমি করাইছিলাম, ওর কোনো সমস্যা নেই। তাহলে বাচ্চা হয় না কেন? প্রিয় একটা বাচ্চার জন্য কাঁদে কেন? এর থেকেই বোঝা যায় এই ছেলের মাঝে কোনো সমস্যা আছে। লজ্জা আর রাগে শাহবাজ কথা বলার ভাষা হারিয়ে ফেলে। প্রিয়ঞ্জনা ছলছল নয়নে তার পানে চেয়ে আছে, যেন মায়ের বলা কথা জন্য সে ক্ষমা চাচ্ছে। পুরুষ মানুষের কোনো কথাটা সবচেয়ে বেশি আঘাত লাগে তা বোধ হয় ভালো করে জানেন জোহরা। আর তাই ভরা মজলিসে সবার সামনে শাহবাজের পুরুষত্ব নিয়ে কথা বলেন তিনি। সারা ঘরময় নীরবতা। শাহবাজ মুখ খুলল কিছুক্ষণ পর। অনেকে বলে ফেললেন, আপনাকে আমি মায়ের স্থানে বসিয়েছিলাম, তবে আমার বোধহয় ভাগ্য খারাপ। প্রিয়ঞ্জনা চলো, এখানে আর এক মুহূর্তও নয়। খবরদার আমার মেয়ে নিয়ে কোথাও যাবে না। প্রিয়ঞ্জনা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, গলা দিয়ে কোনো শব্দ তার বের হচ্ছে না। জোহরা শক্ত করে প্রিয়ঞ্জনার হাত ধরে আছেন। আজ যেন কোনো দানবীয় শক্তিতে ভর করেছে তাকে। আমার স্ত্রীকে ছাড়েন, আমি ওকে নিয়ে চলে যাব। সেটা তো হবে না ভাই। প্রীতম আর সজীব এসে শাহবাজের সামনে দাঁড়ায়। শাহবাজের ধৈর্যের পাত ভেঙে গেছে। চিৎকার করে ওঠে সে। সাথে সাথে একটা খুশি পড়ে তার গালে। প্রীতম দিয়েছে। শাহবাজও পাল্টা খুশি দেয়। শাহবাজের বলিষ্ঠ দেহের সাথে পেরে ওঠে না প্রীতম। সজীব লাত্তি লাগায় শাহবাজের পেটে। ঘরের একটা মানুষও এগিয়ে যায়নি। প্রিয়ঞ্জনা চিৎকার করে বলছে, ভাইয়া ওকে মেরো না, তোমার পায়ে পড়ি, যা বলবে সব করব। জোহরা টেনে হিস্টে প্রিয়ঞ্জনাকে শোবার ঘরে নিয়ে গেলেন। নিজের ভালো তো পাগলেও বুঝে। এই মেয়ের কি বুঝ নাই? দেউলিয়া একটা ছেলে।
এতিম, আবার বাড়ি ঘর নাই, একটা বাচ্চাও দেওয়ার মুরত নেই। সেই ছেলের ঘর করে লাভ আছে? বাবা মা কি সন্তানের খারাপ চায়? অভাব ঘরে আসলেই ভালোবাসা জানালা দিয়ে পালায়। ভালোবাসা বলতে কি কিছু আছে? টাকাই হলো সব। ফাহিম ছেলেটা কত ভালো, আমেরিকা থাকে। সে প্রথম থেকে প্রিয়ঞ্জনাকে বিয়ে করতে চেয়েছে। প্রিয়ঞ্জনার বিয়ে হয়ে গিয়েছিল শুনে সে আর বিয়েই করেনি। আজ সব কিছু মেনে নিয়ে সে বিয়ে করতে চাচ্ছে। এতে তো প্রিয়ঞ্জনাই সুখে থাকবে। আদৌ কি তাই? জোহরার কিঞ্চিত জেদও এর পেছনে নেই। শাহবাজ চৌধুরীর আগের মতো তেজ নেই, শরীর মন সবেতে নিষ্প্রাণ ভাব। দুজন লোকের সাথে একলা বসে একলা সে পেরে ওঠেনি। হঠাৎ মাথায় আঘাত লাগলো, তারপর সব অন্ধকার। শাহবাজ যখন চোখ মেলে তখন প্রায় সন্ধ্যা। হাসপাতালের বেডে নিজেকে আবিষ্কার করে সে। পুরুষ ওয়ার্ড, আশেপাশের বেডে আরও অনেক রুগী, মাথায় ব্যান্ডেজ করা তার। কাউকে কিছু না বলেই ও বেরিয়ে পড়ে। কি করবে কিছুই মাথায় ঢুকছে না। পুলিশের কাছে যাবে কি? স্টেশনে বসে বসে ভাবছে শাহবাজ। পরক্ষণে মনে পড়ল প্রীতমের বন্ধু থানার ওসি। পুলিশ দ্বারা কিছুই করতে পারবে না সে। তাহলে এখন করণীয়? সব ভাবতে হবে ঠান্ডা মাথায়। কিছুদিন পর জমির দলিল টাকা নিয়ে কোথাও চলে গেলে কেমন হয়? প্রিয়ঞ্জনাকে সাথে নি। সে চিন্তা মাথা থেকে বাদ দেয় শাহবাজ। যে সকল লোকেরা টাকা পাবে তাদের নির্দিষ্ট সময়ের ভেতর টাকা না দিলে মাটি খুঁড়ে বের করবে তাকে। প্রিয়ঞ্জনার বাড়িতে আবার যাওয়াটা হবে বোকামি। শাহবাজ পরিকল্পনা সাজায়। আপাতত সে বন্ধুর বাড়িতে ফিরে যাবে। প্রিয়ঞ্জনাকে ফোন করে বলবে শান্ত থাকতে, যদিও কথা আদৌ বলা যাবে কি না সন্দেহ। সুমন অথবা প্রীতি এদের সাথে কথা বললেও চলবে। তারপর 2.5 কোটির ঝামেলা ভাঙবে, কিছু টাকা রেখে দেবে, বাকিদের কাছ থেকে সময় নেবে। প্রিয়ঞ্জনাকে বলবে বাসা থেকে পালাতে। তারপর নরসন্দির কোনো গ্রাম অঞ্চলের দিকে একটা বাসা ভাড়া নেবে। আশেপাশে স্কুলে শিক্ষকতা করবে। শহর থেকে গ্রাম বেশি নিরাপদ। মানুষজন বিপদে এগিয়ে আসবে। বাকি টাকার ব্যবস্থা। মাথা চিনচিন করে ওঠে। সজলের ধাক্কায় টেবিলের কোণা থেকে মাথায় আঘাত পায় শাহবাজ। বাস্তবতা কত নির্মম। আকাশ পানে তাকায় শাহবাজ। কালো অন্ধকার আকাশ, একেবারে নিকষ কালো, ভুতুরে কালো। হালকা বাতাস বইছে, গাছের পাতা নড়ছে, শোন শোন করছে। তাচ্ছিল্যের হাসিটাও শাহবাজের আজকাল আসে না। সৃষ্টিকর্তা কখনো মানুষকে 4 দিক থেকে দেন, আবার কখনো কঠিন পরীক্ষার সম্মুখীন করেন। সে সময় চতুর্দিক হতে বিপদ আসে, মানুষ অসহায় হয়ে পড়ে। শাহবাজ ভেঙে পড়েনি, ধৈর্য ধরেছে, পরিকল্পনা করছে। আজকের ঘটনাটাও ভুলবার চেষ্টা করছে। সময় হয়তো একদিন তারও আসবে। এখন কেবল মাথা ঠান্ডা রাখা প্রয়োজন। ভুল কিছু করলে দিন শেষে নিজেকেই পস্তাতে হবে। এতক্ষণ শান্তি ছিল স্টেশন। মাত্র একটা ট্রেন এসে প্ল্যাটফর্মে থামল। নিস্তব্ধ স্টেশন প্রাণ ফিরে পেল। মুহূর্তে হরেক রকম মানুষে ভরে গেল চারপাশ। গিজগিজ করছে মানুষে। আপনি কি শাহবাজ চৌধুরী? একজনের প্রশ্নে মাথা তুলে উপরে চায় শাহবাজ। অল্প শোকে মানুষ কাতর হয়, আর অধিক শোকে হয় পাথর। আচ্ছা, পাথরের চাইতেও শক্ত কি হতে পারে? প্রিয়ঞ্জনার জানা নেই। সে স্তব্ধ হয়ে যায়। নিজের ঘরের ফ্লোরে বসে আছে। তার মুখ অত্যাধিক লাল বর্ণ। সিলেট থেকে ফেরার সময় সারাটা পথ সে কেঁদেছে। তীব্র মাথা যন্ত্রণায় ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। বাস থেকে নামার সময় প্রায় মাথা ঘুরে পড়েই যাচ্ছিল। শাহবাজ ধরে ফেলায় রক্ষা, নয়তো রাস্তায় মুখ থুবড়ে পড়ত। শরীর ভীষণ দুর্বল থাকায় কি হচ্ছে না হচ্ছে ঠিকভাবে বুঝতেও উঠতে পারছিল না প্রিয়ঞ্জনা। বাসায় আসার পর যা হলো, এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। মুখ ফুটে একটা কথা প্রতিবাদও করতে পারেনি। শাহকে ভাই আঘাত করেছে তার চোখের সামনে। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে কেঁদে ওঠে প্রিয়ঞ্জনা। 2 হাত ঢেকে ফেলে মুখ। এতটা অসহায় শাহকে তো সে কখনোই দেখেনি। একাই যে লোক তার জন্য বখাটেদের সাথে লড়েছিল, সে লোক এখন কতটা নিষ্প্রাণ। আগে শাহবাজ চৌধুরী গর্জন করত বাঘের মতো। মরে গেলে শরীরও নিস্তেজ হয়ে যায়। প্রতিবাদ করতে না পারার কষ্টে ভেতরটা ফেটে যাচ্ছে প্রিয়ঞ্জনার। প্রিয়ঞ্জনা বিড়বিড় করে, আল্লাহ, তুমি তো বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবুল করো। আমার দোয়াটাও কবুল করো আল্লাহ। আমি যেন আমার শায়ের সন্তানকে গর্ভে ধারণ করতে পারি। আজ আমার জননী ভরা মজলিসে আমার স্বামীকে অপমান করেছে আল্লাহ।
আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে তুমি তো জানো। তুমি তাকে ভুল প্রমাণ করে দাও আল্লাহ। দরজায় টোকা পড়ে। জোহরা বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে গিয়েছিলেন। প্রিয়ঞ্জনাও ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। জোহরার সাথে প্রীতম প্রবীরও দাঁড়িয়ে। প্রিয়া দরজা খোল। প্রিয়ঞ্জনা ভাবলেশহীন ভাবে দরজার পানে তাকায়। এই মুহূর্তে কারো সাথে কথা বলার ইচ্ছে তার নেই। এই বাড়ির সবাইকে তার বিরক্ত লাগছে। ভাবিকে তো সে বিশ্বাস করেছিল, ভাবিও এমন করলো। আর কাউকে বিশ্বাস করবে না প্রিয়ঞ্জনা, কাউকে না। বারবার দরজায় টোকা পড়ছে। প্রিয়া দরজা খোলো, আমি কিন্তু ভেঙে ফেলবো। প্রীতম দরজায় লাথি দিয়ে চিৎকার করে বলল। প্রিয়ঞ্জনার গলা বসে গেছে, আওয়াজ বের হচ্ছে না। তবুও দরজার কাছে এসে ক্ষীণস্বরে বলল, অনেক নাটক হয়েছে, এই রাতের বেলা আর নাটক করো না। তোমাদের টেনশন নেওয়ার কারণ নেই। মরবো না আমি মরলে তো তোমার আমেরিকা যাওয়া হবে না, তাই না ভাইয়া? প্রীতম খানিক থতমত খায়। এই খবর প্রিয়া জানলো কী করে? নিশ্চিত সুমনা বলেছে। আজ সুমনার রক্ষা নেই। এটা ঠিক মায়ের সাথে তাল মেলানোর বড় একটা কারণ হচ্ছে ফাহিমের লোভনীয় অফার। ফাহিম বলেছে প্রীতমকে আমেরিকা নিয়ে যাবে, ভালো চাকরির ব্যবস্থা করে দেবে। প্রীতম অনেক দিন যাবতই বিদেশ যাওয়ার চেষ্টা করছে, কোনো ক্রমে হয়ে উঠছে না। ফাহিম বিদেশে সেটেলড, খুব ভালোভাবেই সেটেলড। বোনের মাধ্যমে যদি বিদেশে যাওয়ার সুযোগ পায় তাহলে ক্ষতি কী? জোহরা বেগম অবশ্য এ বিষয়ে জানেন না। তিনি ভ্রুকুচকে ছেলের দিকে চেয়ে আছেন। প্রীতম কথা ঘোরানোর জন্য বলল, তুই আবুল তাবুল কথা বাদ দিয়ে দরজা খোল। প্রিয়ঞ্জনা উচ্চ স্বরে বলল, সবার এই মুহূর্তে এখান থেকে চলে যাবে, নয়তো খুব খারাপ কিছু করে ফেলব। প্রীতম কিছু বলতে যাচ্ছিল, প্রবীর বাধা দিলেন। জোহরা বেগম খাবার দিতে বলে তিনি বারান্দায় চলে গেলেন, সিগারেট ধরাবেন। জোহরা প্রীতমকে কিছু বলার আগেই সে নিজের ঘরে চলে এলো। পৃথিবীতে সবাই নিজের স্বার্থকেই অধিক গুরুত্ব দেয়, তা হোক পরিবারের লোকজন। প্রিয়ঞ্জনাকে সায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে নিজের জেদ পূরণ করতে চাইছেন জোহরা, অথচ তিনি বোঝাচ্ছেন এই কাজটি তিনি করেছেন সন্তানের ভালোর জন্য। শাহাদাত চৌধুরীর সন্তানকে মানসিক যন্ত্রণা দেওয়াই তার মূল লক্ষ্য। ভাইটা ছিল তার কলিজার টুকরা। কেবল ভাইয়ের পড়াশোনা চালাতে শিক্ষকতা করেছেন তিনি। স্বামীর 1 টাকাও ভাইয়ের পেছনে খরচ করেননি। যে ভাইয়ের জন্মের পর থেকে আদরে আদরে মানুষ করেছেন, সে ভাই তার আত্মহত্যা করেছে এক তুচ্ছ নারীর জন্য, যে নারী কিনা ছিনিয়ে নিয়েছিল শাহাদাত চৌধুরী। জোহরা সামনে পেলে তাকে খুন করতেন। সেই লোকের সন্তানকে তিনি মেয়ের জামাই করেছেন। শাহবাজকে দেখলেই তার রক্ত মাথায় উঠে যেত। মেয়ের কাছে হার মেনেছিলেন তিনি, কিন্তু এবারে সুযোগ তিনি হাতছাড়া করবেন না। বাবার শাস্তি না হয় পুত্রই পাক। প্রীতম ঘরে ঢুকে শব্দ করে দরজা আটকালো। চমকে ওঠে সুমনা, দ্রুত চোখ মুছে নেয়। বিছানা থেকে ওঠার আগেই প্রীতম তার চুলের মুঠি ধরল। প্রিয়া আমার আমেরিকা যাওয়ার খবর জানলো কেমনে? এমন আকস্মিক ঘটনার জন্য সুমনা একটুও প্রস্তুত ছিল না। ব্যথায় কুকড়ে উঠল সে। প্রীতম ধমকে উঠল, চুপ, ঘরের খবর বাইরে বলার তো খুব শখ তোর। ছাড়ো প্রীতম, আজকে তোকে আমি কঠিন শাস্তি দেব। এসব শিখাও তোমার ছাত্রছাত্রীদের? ওরা তোমার এই রূপ সম্পর্কে জানে? মুখে মুখে তর্ক করিস না সুমনা, তুমি অনেক পাল্টে গেছো প্রীতম। তোমার এমন জানোয়ার রূপ আছে, আগে জানলে আমি জীবনেও বিয়ে করতাম না তোমাকে। চুল আরও টান পড়ায় কুকড়ে ওঠে সুমনা। এখন প্রীতম তাকে আদর করবে, কিন্তু এই আদর ভয়ঙ্কর আদর। অনেকে বলে ম্যারিটাল রেপ। প্লিজ না প্রীতম, আমি ক্ষমা চাচ্ছি। আর বিশ্বাস করো, আমি প্রিয়াকে কিচ্ছু বলিনি। প্রীতম সুমনার কথা শোনেনি। অসংখ্য আঘাতে প্রায় অজ্ঞান হয়ে পড়ে। শরীর অসাড় হয়ে পড়ে তার, শরীরের বিভিন্ন স্থানে ক্ষত। দীর্ঘ সময় পরে সুমনাকে ছাড়ে প্রীতম। কানের কাছে আস্তে আস্তে করে বলে, প্রিয়জনের বিনিময়ে আমি বিদেশ যাব। এই কথাটা যেন কারো কানে না যায়, নয়তো তোমার আরও খারাপ অবস্থা হবে। জান, এই পৃথিবীতে কত বিচিত্র মানুষের বসবাস। আমাকে চিনেছেন? বেটে ধরনের এক লোক, পরনে নীল পাঞ্জাবি, প্ল্যাটফর্মের লাইটের আলোতে চিকচিক করছে তার টাক মাথা। ঠিক চিনতে পারিনি। বসুন, চা খাবেন? লোকটি বসলেন। চাচা কি দুধ চা খাবেন? খাওয়া যায়। বেশ, রাত হয়েছে, স্টেশনের জমজমাট ভাবটা আবার কমে গেছে। এখন কেবল নিস্তব্ধতা চারপাশে। দিলু 2 কাপ চা দাও তো। 9 বছরের ছেলেটা হেসে বলল, দিতাছি ভাইজান।
লোকটি বললেন, আমি বদরুজ্জামান ভূঁইয়া। আপনার বাবা এককালে আমাকে পড়াশোনা অনেক সাহায্য করেছিলেন, আর্থিক সাহায্য। এখন আমি শিবপুরে সরকারি শহীদ আসাদ কলেজে শিক্ষকতা করছি। শেকের চরে আপনার দোকানে গিয়েছিলাম একদিন, আপনার মনে হয় খেয়াল নেই। দিলু 2 কাপ চা দিয়ে গেল। ক্ষমা করবেন, আমার সত্যিই খেয়াল নেই। সমস্যা নেই শাহবাজ, আপনি ব্যস্ত মানুষ। আর আমি আপনার সাথে দেখা করেছিলাম সে কত বছর আগের কথা। এখন কেমন যাচ্ছে দিনকাল? এত রাতে স্টেশনে কি করছেন? তেমন কিছু না। শাহবাজ কোনো উত্তর খুঁজে পেল না। তার জীবন সীমাবদ্ধ ছিল বসুন্ধরা টু শেকের চর, আবার শেকের চর টু বসুন্ধরা। হঠাৎ একটা ঝড়েই তো সব তছনছ হয়ে গেল। বদরুজ্জামান ভূঁইয়া নামক লোকটির মোবাইল বেজে উঠল। হ্যালো শিবু। অপর পাশে কী বলল শোনা গেল না। আচ্ছা, ভালো শিক্ষক পেলে জানাবো। ফোন পাঞ্জাবির পকেটে রেখে লোকটি বললেন, আমার বন্ধু কয়েকজন মিলে শিবপুরে একটা প্রাইভেট কলেজ খুলেছে, কিন্তু আজকাল ভালো শিক্ষক কি আর পাওয়া যায় বলুন তো? আমাকে বলেছে বিজ্ঞান বিভাগে শিক্ষক খুঁজে দিতে। কি বিষয় শিক্ষক? পদার্থবিজ্ঞান, রসায়ন, এসবই। আপনার নাম্বারটা দেন চাচা। আমার জানা একজন ভালো শিক্ষক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্স করেছে। সে কি আর এত দূরে গিয়ে শিক্ষকতা করবে চাচা। বিপদে পড়লে মানুষ সবই করে। প্রীতি সকালবেলা প্রিয়ঞ্জনাকে ডেকে তুলল। তার মোবাইলটা প্রীতম ফেরত দিয়েছিল। শাহবাজ কল করেছে। গলা বসে যাওয়ার স্বর পরিবর্তন হয়ে গিয়েছে প্রিয়ঞ্জনা। আসসালামু আলাইকুম প্রিয়ঞ্জনা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বেশি ব্যথা পেয়েছেন শাহ? মাথায় আঘাত লাগার ব্যাপারটা প্রিয়ঞ্জনা জানে না, শাহবাজও জানালো না। খুব কান্না করেছো তাই না? আপনি আমাকে নিয়ে চলুন শাহ, আমি আর এখানে থাকবো না। সব ব্যবস্থা করে ফেলেছি। আর কয়েকটা দিন, তারপর আমরা দূরে চলে যাব প্রিয়ঞ্জনা। শাহ, আমি আপনাকে খুব ভালোবাসি। আপা আজকে নাকি ফাহিম ভাইয়া আসবে। তো এখন আমি কি করব? তুই কি করবি আমি কি জানি। মা বলেছে তোকে জানাইতে, তাই জানিয়ে দিলাম। তুই আমার চোখের সামনে থেকে চলে যেতে পারবি প্রাপ্তি? আমার তোকে ভীষণ বিরক্ত লাগছে। প্রাপ্তি কপাল কুঁচকে তাকালো। প্রিয়ঞ্জনা বারান্দার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে। গোধূলি লগ্ন। দূরের শ্যাওলা ঘন পুকুরের পানিতে হলদে আলো পড়েছে। চিকচিক করছে পুকুরের জল। 2-1টা পাখি ফিরে যাচ্ছে নীরে। আজকের বিকেলটা বেশ বিষণ্ণ, মন খারাপ করা বিকেল। গত বেশ কয়েকদিন যাবৎ শাহের কোনো খোঁজ নেই। কোথায় আছে, কেমন আছে শাহ? দীর্ঘশ্বাস ফেলে প্রিয়ঞ্জনা। একটা কলও তো করতে পারতেন শাহ। বিড়বিড় করে প্রিয়ঞ্জনা। প্রাপ্তি তখনও দাঁড়িয়ে আছে পাশে। আপা কি বিড়বিড় করছিস? অতিরিক্ত আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে প্রাপ্তি। প্রিয়ঞ্জনা বিরক্ত হয়, কিঞ্চিত রাগও হয় তার। সে প্রাপ্তির কথার জবাব না দিয়েই রান্নাঘরের দিকে পা বাড়ায়। 1 কাপ কফি তার ভীষণ প্রয়োজন। সুমনা রান্নাঘরে বিকেলের নাস্তা বানাচ্ছে। প্রিয়ঞ্জনা রান্নাঘরে ঢুকে তার সাথে কোনো কথা বলেনি। সুমনা গত কয়েকদিনে বেশ কয়েকবার কথা বলতে চেয়েছে, প্রিয়ঞ্জনা এড়িয়ে গেছে। ভাবির প্রতি তার অনেক অভিমান। কফির জারটি কোনো ক্রমে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি আশ্চর্য! মাইক্রোওয়েভের পাশের ক্যাবিনেটে দেখো, নতুন কফির জারটা ওখানেই রাখা। প্রিয়ঞ্জনা সেখানেই খুঁজে পেল। সুমন আবার বলল, দাও আমি করে দিচ্ছি। ক্যাপাচিনো আমেরিকানো যা বলবে তাই করে দেব। প্রিয়ঞ্জনা গরম পানি বসিয়ে ভাবলেশহীনভাবে বলল, দরকার নেই। সুমনের খুব মন খারাপ হলো। তুমি কি আমার সাথে রাগ করেছো প্রিয়া? না। তাহলে কথা বলো না কেন? এমনি। সুমনা কেঁদে দেয়। নিঃশব্দে তার চোখ দুটো অশ্রু বিসর্জন দিচ্ছে। কোনো ফোপানোর শব্দ হচ্ছে না। প্রিয়ঞ্জনা বেশ বিব্রত বোধ করে। এই ভাবি, তুমি কাঁদছো কেন? বিশ্বাস করো প্রিয়া, আমি কিছু বলতে চাইনি। তোমার ভাইয়া সেদিন আমার গায়ে হাত তুলে এমন পরিস্থিতি ছিল, আমি সব বলতে বাধ্য হই। প্রিয়ঞ্জনা সুমনার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে ভাবি, থাক আর কান্না করো না। সুমনার কান্না থামে। প্রিয়া, তুমি আবার পালিয়ে যাও। আমি কথা দিচ্ছি, এবার আমাকে মেরে ফেললে আমি কিছু বলবো না। তোমার মা এবং ভাই তোমার জীবনকে তছনছ করে দেবে। বাবাও তোমার ভালো হবে ভেবে ওই তালেই নাচছেন। উকিলের সাথে কথা বলতে শুনেছি, ডিভোর্স পেপার তৈরি করে ফেলেছে। যে কোনো সময় তোমার সিগনেচার চাইতে পারে। আমি কি করব কিছু বুঝতে পারছি না ভাবি। শায়ের কোনো খোঁজ আমার কাছে নেই। সে কেমন আছে, কোথায় আছে আমি কিছুই জানি না। ফুটন্ত পানি ছলকে ওঠে। প্রিয়ঞ্জনা গ্যাসের চুলা কমিয়ে তাতে কফি দেয় 2 চামচ।
কোনো চিনি দেবে না, এমনভাবে কফি পান করে তার স্বাদ। প্রিয়ঞ্জনা তো দুধ কফি কিংবা দুধ চা ছাড়া পান করতেই পারতো না। বসুন্ধরার ফ্ল্যাটে গত 4 বছরের কত অভ্যাস পরিবর্তন হয়েছে তার। সায়ের সব কিছুতে সে আপন করে নিয়েছে। সায়ের বুকে মাথা না রেখে সে ঘুমাতে পারতো না। তার মাঝে এত এত অভ্যাস গড়ে তুলেছে মানুষটা। সেই মানুষটাকে সে ডিভোর্স দেবে? প্রিয়ঞ্জনা আবার বিড়বিড় করে, আমি মরে যাব সা, তবু আপনাকে ছাড়া থাকা আমার সম্ভব নয়। প্রাপ্তি এবং প্রীতি এবারে এসএসসি পরীক্ষার্থী, দুজনেই বেশ ভালো শিক্ষার্থী। সন্ধ্যায় তাদের ইংরেজি পড়াতে আসেন মইনুল ইসলাম নামের একজন শিক্ষক। প্রিয়ঞ্জনার মেন ডোরের কাছে আসা নিষেধ। জোহরা সবসময় তাকে চোখে চোখে রাখেন। প্রীতম প্রবীর বাসায় নেই। দরজায় কলিং বেল বেজে ওঠে। সুমনা নিজেই দরজা খুলে দেয়। তাড়াহুড়োয় মাথার কাপড় পরে যায় তার। ডান গালে স্পষ্ট চরের চিহ্ন। একটু আগেই প্রীতম মেরেছে তাকে, কারণ সে তার মানিব্যাগ খুঁজে পাচ্ছিল না। সুমনাকে ডাক দিয়েছিল, কিন্তু চুলার খাবার নামিয়ে আসতে দেরি হয়। ঘরে প্রবেশের সাথে সাথে তার গালে চর বসিয়ে দেয় প্রীতম। মইনুল সাহেব এক নজর তাকিয়েই চোখ নামিয়ে নেন। সুমনা তড়িঘড়ি করে মাথায় কাপড় দেয়। প্রাপ্তি প্রীতি ঘরে আছে, আপনি যান স্যার বলে দ্রুত রান্নাঘরের দিকে ছুটে সুমনা। মইনুল এক দৃষ্টিতে সেদিক পানে তাকিয়ে থাকে। শ্যামবর্ণ মেয়েটা, জলপাই রঙের সুতির 3 পিস, নাকে বড় একখানা ডায়মন্ডের নাকফুল, এলোমেলো চুলে খোপা, চেহারায় মায়া মায়া ভাব, দেখলে খুব শান্তি লাগে। আচ্ছা, এই মেয়েটির জীবনে কি খুব কষ্ট? কেমন যেন বিষণ্ণতার চাদরে ঘেরা তার মুখ অবয়ব। নিজের এমন ভাবনাকে তিরস্কার দিল মইনুল। একজন বিবাহিত নারীর প্রতি এমন অনুভূতির জন্য নিজের প্রতি ঘৃণা জাগ্রত হয় তার। তাড়াতাড়ি পা বাড়ায় প্রাপ্তি প্রীতির ঘরের দিকে। তার অনুভূতিগুলো আজকাল বেশ অবাধ্য হয়ে যাচ্ছে। কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন। ফাহিম আর তার মা এলেন রাত 8টায়। ফাহিম 2 হাত ভরে এনেছে মিষ্টি, দই, 4 প্রকার ফল, কেক। এত কিছু আনতে গেল কেন আব্বা? জোহরা হাসি মুখে জিজ্ঞেস করেন। ফাহিমকে তিনি ছোটবেলা থেকে অনেক স্নেহ করেন। অনেক দিন পর তোমাদের বাসায় এসেছি ছোট আম্মু, এটুকু তো আনতেই পারি। আমি তোমার ছেলে না বলো? ছেলে তো আব্বা, আমার বড় ছেলে। জোহরা বেগম খোশ মেজাজে ফাহিমের মায়ের সাথে গল্পে মেতে ওঠেন। ফাহিম কিছুক্ষণ পর প্রিয়ঞ্জনার ঘরের দিকে তাকাচ্ছে। জোহরা তা লক্ষ্য করে বলেন, যাও টিয়ার সাথে কথা বলে এসো। না মানে যাও, আমি আর তোমার মা অনেক গোপন কথা বলবো। ফাহিমের মাও সায় দিলেন। ফাহিম দরজায় নক না করেই প্রিয়ঞ্জনার ঘরে ঢুকে গেল। প্রিয়ঞ্জনা খাটে বসে বই পড়ছিল। কেমন আছো প্রিয়া? পুরুষ কণ্ঠ পেয়ে তৎক্ষণাৎ মাথায় ওড়না টেনে দেয় প্রিয়ঞ্জনা। কোনো মেয়ের ঘরে প্রবেশ করলে নক করে প্রবেশ করতে হয়, আপনার কি এই ন্যূনতম কমন সেন্সও নেই? ফাহিম খাটের উপর প্রান্তে বসে বলল, না নেই, কয়েকদিন পর তো আমাদের বিয়েই হচ্ছে। বিশ্বাস করেন, আমার স্বামী যদি এই মুহূর্তে উপস্থিত থাকতো তাহলে আপনার গালটা ফাটিয়ে দিত। ফাহিম হাসল। সুদর্শন হিসেবে সকল মেয়ের কাছেই এই হাসিটা ভালো লাগার কথা। তবে প্রিয়ঞ্জনার মনে হচ্ছে, মানুষের হাসি এত কুৎসিত হতে পারে? এখনও তেজ কমে নাই? ছোটবেলার কথা মনে নাই প্রিয়া? ছোটবেলায় ফাহিমের কাছ থেকে অল্পের জন্য নিজের ইজ্জত নিয়ে ফিরেছিল প্রিয়ঞ্জনা। এরপর আর কখনো তাদের বাড়ি যায়নি। ফাহিমও চলে গিয়েছিল বিদেশে। প্রিয়ঞ্জনার মা এটা জানেন। তারপরেও তিনি বারবার ফাহিমের সাথে তাকে জুড়ে দিতে চান। আমি কাপুরুষের স্ত্রী না, আমার স্ত্রী শাহবাজ চৌধুরী একজন সিংহ পুরুষ। আমি তার অর্ধাঙ্গিনী। আপনার মতো কাপুরুষদের এখন আমি আর ভয় পাই না। তাই নাকি? তা শুনলাম তোমার সিংহ পুরুষ নাকি বাটপার। মুখ সামলে কথা বলুন। তেজ তাহলে এখনও কমে নাই? তোমার স্বামী তোমার তেজ ভাঙতে পারে নাই। আমার সাথে কেবল 1 রাত থাকবা, পরদিন সকাল থেকে তুমি একেবারে সোজা হয়ে যাবা। প্রিয়ঞ্জনা বারান্দায় ঢুকে দরজা আটকে দেয়। ফাহিম হাসতে হাসতে বাইরে বেরিয়ে যায়। আর কিছুক্ষণ মেয়েটা এত সুন্দর, আর কিছুদিন মেয়েটা এত সুন্দর, একে তো ফাহিমের অবশ্যই চাই। বারান্দায় নিস্তব্ধ হয়ে বসে আছে প্রিয়ঞ্জনা। মাকে সে ভালোবেসেছে নিজের চাইতে বেশি। সে ছোট থেকে কলেজে ওঠার আগ পর্যন্ত যা বলেছেন জোহরা তাই সে করেছে। খুন্তি ঝাড়ু কত কিছু দিয়ে আঘাত করেছেন জোহরা, কোনো সময় একটা কথার প্রতিবাদ করেনি। আজ সবটা যেন তার মা এমনটা করেছেন। ছোটবেলা থেকে অন্য কেউ কিছু করলে
সে শাস্তি পড়ত প্রিয়ঞ্জনার ঘাড়ে। একবার পাশের বাড়ির ছোট একটা বাচ্চা তাকে মেরেছিল, ও কিছু করেনি। তবুও বাচ্চাটার মা রাতে এসে বললেন, আপনার মেয়ে প্রিয়া আমার মেয়েকে মেরেছে। সত্য কথা যাচাই না করেই হাতের খুন্তি দিয়ে প্রচুর মেরেছিলেন প্রিয়ঞ্জনাকে। এক পর্যায়ে প্রিয়ঞ্জনা নিজেকে বাঁচাতে খাটের তলে ঢুকে যায়। আজ শাহবাজ চৌধুরীকে শিক্ষা দিতে গিয়ে তিনি নিজের সন্তানের সাথে অবিচার করছেন। তুমি আমাকে কখনোই বুঝলে না মা, কখনোই না। বাইরে ঘোর অন্ধকার, পূর্ণিমার চাঁদ কি উঠবে না?